নমস্কার, আমি রিশা। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্সের অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখো, 2021-এ এই কোশ্চেনটা এসেছিল, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটিং মেথোডোলজি অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বিফোর দ্য ইয়ার 2015 অ্যান্ড আফটার দ্য ইয়ার 2015। 150 ওয়ার্ডসে লিখতে হবে, 10 মার্কস আছে। অর্থাৎ এখানে কোশ্চেনটা বলেছে যে 2015 সালের আগে এবং 2015 সালের পরে আমাদের ইন্ডিয়ার জিডিপি পরিমাপের ক্ষেত্রে পদ্ধতির ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা গেছে সেটার ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, তো অ্যান্সার রাইটিং লেখার সময় তো তোমরা 3টে ধাপে লিখবে, একটা ইন্ট্রোডাকশন, একটা বডি, একটা কনক্লুশন। ঠিক আছে, তো আগের দিনই আমি সেটা নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয়ই একই ফরম্যাটে লিখবে। তো দেখো, জিডিপি ইজ এ measure primarily used as a yardstick to gauge the growth of a country. আচ্ছা, জিডিপি কি? ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের মোট দেশজ উৎপাদন। অর্থাৎ একটা দেশের বা একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার একটা নির্দিষ্ট সময়ের, মোটামুটি ভাবে আমরা ধরে নিই এটা 1 বছরের হিসেবে কাউন্ট করি, অর্থাৎ একটা দেশের সারা বছরের টোটাল যে উৎপাদন হয় এবং যে সেবামূলক উন্নয়নগুলো হয়, টোটাল ব্যাপারটার যে পরিমাপ করা হয় সেই পরিমাপ পদ্ধতিটাকেই আমরা বলি জিডিপি। ঠিক আছে, তার মানে জিডিপি হচ্ছে একটা কি না, আমাদের মানে দেশের, আমাদের দেশের বললে ভুল হবে, মানে সব যে কোনো দেশেরই আর্থিক স্বাস্থ্যের কথাটা বোঝার চেষ্টা করো। আর্থিক স্বাস্থ্যের পরিমাপক পদ্ধতি, বুঝে গেল? যে আমার দেশে টোটাল কতটা উৎপাদন হচ্ছে, বা ধরো শুধু যে পণ্য উৎপাদন হচ্ছে সেটা নয়, যেরকম কতটা স্বাস্থ্য ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, যেরকম মানুষের কি বলবো কতগুলো হসপিটাল বেড়েছে, তার ফলে কি হয়েছে, হসপিটালে যারা কাজ করছে ডাক্তার নার্স এরা তো সব সেবামূলক কাজই করছে, তাই না? তার শুধু যে মানে ব্যাপারটা শুধু কত পণ্য উৎপাদন হচ্ছে, কত ফসল ফলছে সেটা দিয়ে কাউন্ট করা হয় না। তার মানে একটা দেশের সারা বছরে মোট যে পণ্য উৎপাদন হচ্ছে, চূড়ান্ত পণ্য এবং সেবা, তার টোটাল যে উৎপাদন আর কি, সেইটা পরিমাপ পদ্ধতিটিকেই বলা হচ্ছে জিডিপি। ঠিক আছে, অর্থাৎ একটি দেশের আর্থিক বা সার্বিক স্বাস্থ্যের উন্নতিটাই, পরিমাপক পদ্ধতিটাই হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, তো 1 নম্বর, ইন 2015 a new series announced to calculate the GDP by upgrading the methodology with new data sources to meet UN standards. 2015 সালে কি হয়েছিল, একটা নতুন সিরিজ অ্যানাউন্স করা হয়েছিল। ঠিক আছে, জিডিপি পরিমাপ করার জন্য একটা নতুন কি বলবো পদ্ধতি, আপগ্রেডিং পদ্ধতি, জিডিপিটাকে আরো বেশি আপগ্রেড করবার জন্য, মানে একটা নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেটা ইউএন স্ট্যান্ডার্ড অনুযায়ী নতুন ডেটা সেটস ইউজ করে। বোঝা গেল? তাহলে 2015-তে একটা নতুন সিরিজ অ্যানাউন্স করা হয়েছিল টু ক্যালকুলেট দ্য জিডিপি, আপগ্রেডিং মেথোডোলজি ইউজ করে এটা করা হয়েছিল ইউএন স্ট্যান্ডার্ড অনুযায়ী। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইন দ্য লেটেস্ট সিরিজ দ্য বেস ইয়ার চেঞ্জড ফ্রম 2004-5 to 2011-12 and a new data series was used for the organized private sector NCA 21. লেটেস্ট সিরিজ অনুযায়ী যেটা পরিবর্তন করা হলো সেটা কি না, 2004 থেকে 2005-এ যেটা হয়েছিল সেখান থেকে হঠাৎ করে 2011 থেকে 12-তে যে পরিবর্তনটা দেখা গেল সেটা কি না, একটা নতুন ডেটা সিরিজ ইউজ করা হয়েছিল প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে NCA 21। ঠিক আছে, কি না, ইট ইনক্লুডেড দ্য ডেটা অফ অল কোম্পানিজ রেজিস্টার্ড with the Ministry of Corporate Affairs, and each company was given a unique 21-digit code, hence MCA 21. বলছে যে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলোকে, প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে একটা 21 নম্বরের কোড দেওয়া হয়েছিল এবং ইউজ করতে, সেই কোডটাকেই আমরা বলছি যে
MC21. 3 number, earlier data for established companies were taken from the annual survey of industries or RBI sample of large companies for estimating corporate savings or investments. তার মানে বলছি যে আগে যে ডেটা গুলো এস্টাবলিশ করা হয়েছিল কোম্পানিগুলোর ক্ষেত্রে সেগুলো কি না আরবিআই থেকে বা অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ থেকে সেগুলো কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আগে আগে যে সমস্ত ডেটাগুলো এস্টাবলিশ করা হয়েছিল সেগুলো আরবিআই এর তরফ থেকে এবং অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ থেকে লার্জ কোম্পানিগুলোকে একটা এস্টিমেট কর্পোরেটিভ মানে কর্পোরেট সেভিংস বা ইনভেস্টমেন্ট করার জন্য একটা ধার্য করা হয়েছিল। তো দ্য নিউ ডেটাবেস ইজ মাচ মোর কম্প্রিহেনসিভ কভারিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড রেগুলেটরি বডি। কিন্তু পরবর্তীকালে যে নতুন ডেটাবেস গুলো ইউজ করা হয়েছে সেগুলো আরো বেশি কি বলবো এফেক্টিভ, প্রতিক্রিয়াশীল মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এবং রেগুলেটরি বডির ক্ষেত্রে। তো এই গেল হচ্ছে গিয়ে বডি। এবার কনক্লুশনে তুমি লিখবে কিরকম ভাবে, দ্য নিউ মেথড ইজ statistically more robust since it estimates more indicators such as consumption, employment and the performance of enterprises and incorporates factors that are more responsive to current changes। অর্থাৎ নতুন যে মেথডটা ইউজ করা হচ্ছে তো সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ বা শক্তিশালী, রোবাস্ট অর্থাৎ শক্তিশালী বলতে পারো। কি ক্ষেত্রে, যে কারণ কি না এক্ষেত্রে কি বলবো মানে কনজাম্পশন মানে যত একটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে পারফরমেন্স সেটা কতটা দিচ্ছে এবং তার এমপ্লয়মেন্ট কতটা হচ্ছে, তাতে খরচ কতটা হচ্ছে, সেইগুলো পরিমাপ করার যে সূচক সেই সূচকগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি। নতুন যে ডেটাটা মানে স্ট্যাটিস্টিক্যালি এইখানে বলেছে না যে দ্য নিউ মেথড মানে নতুন যে পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই সূচকগুলো অনেক বেশি পাবো। কোন সূচকগুলো বেশি পাবো না, যেটা এন্টারপ্রাইজের কতটা খরচ হচ্ছে, কতটা পারফরমেন্স দিচ্ছে এবং কি বলবো মানে এমপ্লয়মেন্ট কতটা হচ্ছে, এই যা পরিমাপ করার যে সূচকগুলো সেটা কিন্তু নতুনটার ক্ষেত্রে নতুন মেথোডোলজিতে অনেকটাই বেশি। তো যেটা কিনা হেল্প করছে এই কারেন্ট পরিবর্তন আনতে। এই যে বলেছে যে ফ্যাক্টরস দ্যাট আর মোর রেসপন্সিভ টু কারেন্ট চেঞ্জেস, যেটা কিন্তু আমাদের বর্তমান পরিবর্তনটা আনতে অনেক বেশি প্রতিক্রিয়াশীল। তো বোঝা গেল, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো প্রথমে ইন্ট্রোডাকশন, দেন বডি, দেন কনক্লুশন, এভাবে তোমরা লিখবে, ঠিক আছে। যে কোনো সাবজেক্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট হোক বা যে কোনো সাবজেক্ট এভাবেই লিখবে। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে এই কোশ্চেনটা তো এসে গেছে, এটা আর কোনোদিন আসবে না, কিন্তু এরকম টাইপের ট্রিকি কোশ্চেন আসবে। কোনোদিন কিন্তু বই থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে না, এই ধরনের কোশ্চেন আসবে। সেটা বোঝানোর জন্যই আমার এতগুলো কথা বলা, ঠিক আছে। তো তোমরা 2026-এ যারা দিচ্ছ পরীক্ষা তাদের জন্য আমি বলবো যে মেন্সের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিছু নয়, ওই তোমার 2025-এর মে থেকে যা যা মান্থলি ম্যাগাজিন আছে সব নেবে। সেখানে দেখবে ইকোনমিক ডেভেলপমেন্ট বলে যে টপিকগুলো মানে যেখানটা রয়েছে সেখানে যা যা টপিক আছে সেগুলো থেকে জাস্ট একটু পড়ে যাবে। মানে মুখস্থ বলছি না, মুখস্থ করে ইউপিএসসি পাস করা যায় না, জাস্ট একটু ধারণা নিয়ে যাবে, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে আর কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা সব কোশ্চেনের অ্যান্সারই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।